যে সামরিক শক্তি বাইরে থেকে ইরানকে আক্রমণ করে ঠেকানো যাবে না, এবং এটা তারা গত 1 মাসে কিন্তু দেখিয়ে দিয়েছে। তারা তাদের নিজের জমিতে আছে, নিজের ভূমিতে আছে, তারা প্রতি অলি গলি চেনে। আমেরিকানদেরকে কিন্তু তার কিন্তু গলি খুঁজতে হবে যে কোন গলিতে সে যাবে। আচ্ছা, সেকেন্ড হচ্ছে যে পুরো জমিনটা কিন্তু এখন দখলে আছে কার? ইরানের। অর্থাৎ তারা নিজেদেরকে কোথায় লুকিয়ে রাখবে, কোথায় মোতায়েন করবে, কি ধরনের বাধা সৃষ্টি করবে, এই স্বাধীনতাটা কিন্তু ইরানের কাছে। হলো এই 900 কেজি ওজনের বোমা ফেললো ইস্পাহানে। এতে করে ইরানের অবস্থান কি হতে পারে বলে মনে করছেন জনাব ব্রিগেডিয়ার জেনারেল এটিএম জিয়াউল হাসান? এবং আবারও আশঙ্কা করা হচ্ছে যে আহ পরমাণু বোমা হয়তো নিক্ষিপ্ত হতে পারে ইরানের উপরে, সেটিরও সম্ভাবনা আপনি কিভাবে দেখেন? আহ, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আহ, আপনার ফেস দ্য পিপল চ্যানেলের সকল দর্শক শ্রোতা এবং আমার শ্রদ্ধেয় দুইজন আহ, সহ আলোচক, প্রফেসর ফরহাদ এবং আমার সহকর্মী মেজর শাহিনের কে শুভেচ্ছা দিয়ে আমি শুরু করছি আমার বক্তব্য। প্রথম কথা হচ্ছে যে 900 কেজি বোমা নিক্ষেপ করা হয়েছে। এটা আমি বলবো মিলিটারি পয়েন্ট অফ ভিউ থেকে এটা হলো একটা সফেনিং অফ দি টার্গেট। অর্থাৎ ইস্পাহানেই ধরে নেওয়া হয়, বা যতটুকু গোয়েন্দা তথ্য আছে, সবাই যা ভাবে সেটা হচ্ছে ইস্পাহানের কোথাও এই যে 400 কেজি ইউরেনিয়াম, এনরিচড ইউরেনিয়াম রেডি আছে। তো আজকে আমি একটা বিভিন্ন রকম সোর্স থেকে একটা অ্যানালাইসিস আমি দেখলাম, যে বা আমি যে ইনফরমেশনগুলিকে এক জায়গায় করে দেখলাম, যে সেটা হলো যে ইরানের, যে অনেকেই বলে যে ইরান কি ইতিমধ্যেই পারমাণবিক বোমা পেয়েছে। এটার সন্দেহ যেরকম আছে, বাট এটা অনেকে নিশ্চিত না। বাট আইএই এর যে তথ্য, তাদের তথ্য অনুযায়ী যে ইরান এখন পর্যন্ত যে বোমা তৈরি করে রেখেছে এই ধরনের কোনো আপনার সংকেত পাওয়া যায় নাই। আর সাধারণত যে প্রমাণ দেশ, পাইনি এখনো পর্যন্ত। হ্যাঁ, যে যে দেশ এরকম বোমা অলরেডি একটা কমপ্লিট মানে তৈরি করে ফেলে, মানে এক্সপ্লোডেবল বোমা আর কি, তারা কিন্তু সাথে সাথেই তাদের কাজ হলো এটা পরীক্ষামূলক একটা বিস্ফোরণ ঘটানো, এবং সেটার মাধ্যমেই সারা দুনিয়াকে জানানো হয় যে তারা পারমাণবিক শক্তিধর হয়েছে। তো এই ধরনের যেহেতু পদক্ষেপ কোনো কিছু নেয় নাই এখনো, তবে ইরানের যদি এরকম তাদের এই যুদ্ধটাকে তারা বলতেছে লাস্ট ওয়ার, এবং এটা একটা এক্সিস্টেন্সিয়াল থ্রেট। অর্থাৎ তাদের এটা টিকে থাকার যুদ্ধ। তো একটা দেশ যদি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় এবং জাতি হিসাবে, রাষ্ট্র হিসাবে সে যদি এক না থাকতে পারে, তাহলে কিন্তু তার তার শেষ রক্ষাটা সে করবে। এবং সেজন্য তার যে যে এনরিচমেন্ট, যে ফিউল দরকার, সেটা কিন্তু তাদের কাছে আছে। এখন শুধুমাত্র এই আহ, এইরকম একটা কন্টিনিউয়াস একটা ইন্টারাপশনের মধ্যে এই বোমাটাকে সাকসেসফুলি এটা তৈরি করার ব্যাপারটাই হলো এখন একটা বিরাট চ্যালেঞ্জ ইরানের জন্য। কিন্তু তার আগে আমি বলবো যে আহ, এই যে কথাটা খুব চারিদিকে উচ্চারিত হচ্ছে, সেটা হচ্ছে যে বুটস অন দ্য গ্রাউন্ড। ইরানকে পরাজিত করতে হলে কোনোভাবেই শুধুমাত্র বিমান হামলার মাধ্যমে পরাজিত করা যাবে না। এটা নিশ্চিত যে ইরানের সামরিক যে সক্ষমতা অনেকাংশেই খর্ব হয়েছে। এবং কিন্তু পশ্চিমারা সাধারণত তারা প্রচার করে বেড়াচ্ছে যে ইরানের সক্ষমতা প্রায় 90 থেকে 95% চলে গেছে। তো তাই যদি হয়ে থাকে, তাহলে ইরান এতদিন কিভাবে যুদ্ধ চালিয়ে যাচ্ছে? এটা তো তাদের ইরানের তারা পৃথিবীতে, প্রথম কথা হচ্ছে যে ইরান এমন একটা শক্তির বিরুদ্ধে লড়ছে যার অ্যাকচুয়ালি যুদ্ধ ক্ষমতা কারোর সাথেই তুলনীয় নয়। 2008 সালের হিসাব অনুযায়ী কিন্তু যুক্তরাষ্ট্রের যে সামরিক শক্তি, সেটা হলো সারা বিশ্বের সামরিক শক্তির 17 গুণ বেশি। আচ্ছা, এখন কথা হলো যে এই 17 গুণ বেশি থাকলেই কি সবকিছু হয়? এটা যে সম্ভব না বা এটা যে ইফেক্টিভ না, তার কিন্তু প্রমাণ এটা। যুক্তরাষ্ট্রের যে ফোর্সটা গঠন করা হয়েছে, এই ফোর্সটা কিন্তু গঠন করা হয়েছে কোল্ড ওয়ার পিরিয়ড থেকে, এবং সেটা সোভিয়েত রাশিয়াকে থ্রেট বা তাদের প্রতিপক্ষ ধরে এই পুরো তাদের যে যে সামরিক যে যে কাঠামোটা, সেটা কিন্তু তৈরি করা হয়েছে। এবং এটার মাধ্যমে যেটা করতে চায় যুক্তরাষ্ট্র, সেটা হলো তারা সারা বিশ্বকে এবং তার প্রতিপক্ষকে বলতে চায় তারা একটা অজেয়
শক্তি এবং তাকে কোনোভাবে জয় করা সম্ভব না। এবং সেটা কিন্তু শুধুমাত্র কার বিরুদ্ধে? সেটা একটা ক্লাসিক মিলিটারি ওয়ারফেয়ার, যেটা বলে সামরিক যুদ্ধ, যেটা সেইটার মাধ্যমে তার প্রতিপক্ষ কিন্তু এরকম। কিন্তু যুক্তরাষ্ট্রের এই যে কাঠামো, এই কাঠামো কিন্তু যাদের বিরুদ্ধে তারা এখন এটা ব্যবহার করছে, তাদের জন্য কিন্তু এটা তৈরি না। আচ্ছা, তাদের কৌশলটা কি? যে কোনো বিশ্বের যে কোনো দেশ যখন তার সামরিক শক্তি তার প্রতিপক্ষ থেকে কম হয়, সে কিন্তু তার একটা নিজস্ব কৌশল সে তৈরি করে। তো সেই কৌশলটা কিন্তু ইরান বহুদিন ধরে কিন্তু এই আহ, এই মার্কিন যুক্তরাষ্ট্র এবং তাদের তাদের যে শত্রুপক্ষ আর কি, তাদের কিন্তু আচার আচরণ দেখে কিন্তু তারা চিন্তা করেছে, বা এটা ভেবে নিয়েছে যে এটা কি ধরনের প্রতিরোধ তারা করতে পারে। এবং এই এই ক্ষেত্রে তাদেরকে যে যে সমস্ত প্রক্সি যারা তাদেরকে সাহায্য করেছে, একটা হুতি, হামাস, হিজবুল্লাহ মিলিশিয়া, ইরাকের মিলিশিয়া এবং সিরিয়ার মিলিশিয়া, এরা সবাই কিন্তু অ্যাকচুয়ালি দেখিয়ে দিয়েছে যে এই ধরনের কনভেনশনাল যে সামরিক শক্তি আছে তার বিরুদ্ধে কিভাবে যুদ্ধ করতে হয়। এবং এখানে কিন্তু যদি ইউএসএ সরাসরি ইনভলভ না হতো এই ইরাকের ইরাকের যুদ্ধে, তাহলে কিন্তু ইরান এই শিক্ষাটা নিতে পারতো না। সুতরাং 2003 সালে যখন সেকেন্ড ওয়ার্ল্ড ইরাক ওয়ার শুরু হয়, তখন থেকেই কিন্তু ইরান সত্যিকার অর্থে প্রস্তুতিটা শুরু করেছে। সেটাও কিন্তু প্রায় 20 বছর হয়ে গেল। এবং তারা কিন্তু দেখেছে যে যুক্তরাষ্ট্র কি কি ধরনের অসুবিধার মধ্যে পড়ে। আচ্ছা, হুম। এখানে ইরানের কিন্তু একটা ডেমোগ্রাফিক একটা অ্যাডভান্টেজ আছে। ডেমোগ্রাফিক অ্যাডভান্টেজটা কি? ইরানের নিজেরই প্রায় অলমোস্ট 90 মিলিয়ন জনসংখ্যা, এবং তার সাথে কিন্তু 47% শিয়া। তারা কোথায়? তারা হলো ঠিক অ্যাডজাসেন্ট, ইরানের দক্ষিণ পাশে, দক্ষিণ পশ্চিম দিকে এই অংশটা, এটা এটা কিন্তু একটা বিরাট একটা জনগোষ্ঠী। আচ্ছা, এটা হলো তার ডেমোগ্রাফিক অ্যাডভান্টেজ। সেকেন্ড হচ্ছে তার টেরেন অ্যাডভান্টেজ আছে, এবং সে এই দীর্ঘদিন ধরে সে প্রস্তুতি নিয়েছে, অন্য সবার কাছ থেকে শিক্ষা নিয়ে সে নিজের প্রস্তুতি নিয়েছে। সুতরাং এই ধরনের একটা অসম যুদ্ধে তারা কিভাবে টিকে থাকতে হয়, সেই কৌশলটা তারা কিন্তু বহুদিন ধরে রপ্ত করেছে। তো তাহলে কি দাঁড়াচ্ছে? যে সামরিক শক্তি বাইরে থেকে ইরানকে আক্রমণ করে ঠেকানো যাবে না, এবং এটা তারা গত 1 মাসে কিন্তু দেখিয়ে দিয়েছে। এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে এই পুরো সে ব্যাপারটা কিন্তু দেখিয়ে এখন। দিয়েছে আপনি বলছেন, তবু আমরা দেখছি যে গতকালকে পর্যন্ত মধ্যপ্রাচ্যে ব্যাপক মার্কিন সৈন্যের সমাবেশ হয়েছে এবং এখানে সম্ভাবনা খুব বেশি দেখা যাচ্ছে যে কোনো মুহূর্তে স্থল অভিযান তারা করতে পারে, হ্যাঁ, বিচ্ছিন্ন স্থল ভাবে করতে অভিযানটা পারে। আমি আমি সেটা বলছি। আমি আপনাকে বলি, ইরানের দেশটা এত বড় যে এই স্থল অভিযান, মার্কিন যে সেনা সংখ্যা যারা একত্রিত করেছে, সেটা হচ্ছে যে মার্কিন এই পুরো মধ্যপ্রাচ্যে কিন্তু অ্যারাউন্ড 50,000 ট্রুপস আছে, এবং এটা দুইটা ক্যারিয়ার গ্রুপ, তারপরে আপনার 27টা বেজ ধরে কিন্তু এটা আছে। আচ্ছা, এখানে তারা নতুন যেটা যোগ করেছে সেটা অ্যারাউন্ড 7 to 10,000 ট্রুপস। এর মধ্যে স্পেসিফিক্যালি 2,000 হলো এয়ারবর্ন ট্রুপস, আর ধরেন 3,500-এর মতো মার্কিন ট্রুপস, মানে মেরিন সেনা। তো হুম। মেরিন সেনাদের কাজ কিন্তু একরকম, এয়ারবর্ন ট্রুপসের কাজ আরেক রকম। বাট আবার এরা দুজনে কিন্তু একটা কমন অবজেক্টিভের জন্য যেতে পারে। তো দুইটারই একটা সমস্যা আছে, একটা ডিসঅ্যাডভান্টেজ। মিলিটারি আর ট্যাকটিক্যাল ডিসঅ্যাডভান্টেজ হলো এরা কিন্তু স্বাবলম্বী হয়ে খুব অল্প দিনের জন্য বেঁচে থাকতে পারে, এবং এরা যদি লিঙ্ক আপ ফোর্স না পায়, অর্থাৎ তাদেরকে যারা অনুসরণ করছে তারা যদি ঠিকমতো না এসে পৌঁছাতে পারে, তাহলে কিন্তু আপনার এই অভিযানটা কিন্তু সম্ভব না। তারা তারা বেশি দিন টিকে থাকতে পারবে না। এখন আহ, মার্কিন যুক্তরাষ্ট্রের যে সংখ্যক সৈন্যকে আপনি ভূমিতে নামাতে চাচ্ছেন, তার পরিমাণ হবে সর্বোচ্চ 7,000। তার মধ্যে 3,500 হলো অ্যাক্টিভ মিলিটারি ফোর্স, আর বাকি সব কিন্তু সাপোর্টিং এশলন। আর হলো 2,000 হলো আপনার কমব্যাট ট্রুপস। তো 2,000 সৈন্য, 1 মিলিয়ন আপনার 5 লাখ রেগুলার সোলজার, প্লাস হলো প্রায় 6 থেকে 7 লাখ আইআরজিসি। এই যে দুটো কম্বাইন্ড ফোর্সকে, যারা নাকি আহ, তারা তাদের নিজের জমিতে আছে, নিজের ভূমিতে আছে, তারা প্রতি অলি গলি চেনে। আমেরিকানদেরকে কিন্তু তার কিন্তু গলি খুঁজতে হবে যে কোন গলিতে সে যাবে।
আচ্ছা, সেকেন্ড হচ্ছে যে পুরো জমিনটা কিন্তু এখন দখলে আছে কার? ইরানের। অর্থাৎ তারা নিজেদেরকে কোথায় লুকিয়ে রাখবে, কোথায় মোতায়েন করবে, কি ধরনের বাধা সৃষ্টি করবে, এই স্বাধীনতাটা কিন্তু ইরানের কাছে, আমেরিকানদের কাছে কিছু নাই। এখন এই যে বাধা, সেগুলো কি বিমান থেকে বিমান বিমান থেকে বোমা মেরে কি এগুলি সরানো সম্ভব? অসম্ভব ব্যাপার। যে কোনো ধরনের গ্রাউন্ড অপারেশনের জন্য সেটা কিন্তু গ্রাউন্ড ফোর্স দিয়েই কিন্তু এটা ক্লিন আপ করতে হয়। আচ্ছা, হুম। নেক্সট হচ্ছে যে আপনি এই ফোর্সগুলি লঞ্চ করবে কোত্থেকে? এটা তো বাইরে থেকে লঞ্চ করতে হবে। তখন লঞ্চিং প্যাড যেগুলি, একটা হলো কুয়েত এরিয়া, খার্গ আইল্যান্ড যদি আমি ধরি, পুরো জিনিসটা হলো কি, উদ্দেশ্যটা কি? দুইটা জিনিস, একটা হচ্ছে ইরানকে হুরমুজ। অর্থনৈতিকভাবে পঙ্গু করা, দুই নম্বর হচ্ছে ইউরেনিয়াম সিকিউর করা, তিন নম্বর হচ্ছে হরমুজ প্রণালী খোলা। এই তিনটা মেইন উদ্দেশ্য। ইমিডিয়েট উদ্দেশ্য কিন্তু ইরানকে এমনভাবে কাবু করা যেন ইরান বাধ্য হয় যে তার হরমুজ প্রণালী যেন খুলে দিতে বাধ্য হয়। তো সেটা যদি করার জন্য কিন্তু তার খার্গ আইল্যান্ড নিলে তাহলে ইরানের রপ্তানিযোগ্য যত তেল এটা আটকে যাবে, ইরান অর্থনৈতিকভাবে খুব বিপদে পড়বে, এবং সেই ক্ষেত্রে সে হয়তোবা আই মিন এটা তাদের তার যে শর্ত এটা মেনে নিয়ে হরমুজ প্রণালী খুলে ফেলতে পারে। কিন্তু এই যে এই যে খার্গ আইল্যান্ড দখল করার জন্য, খার্গ আইল্যান্ডে এমন একটা জায়গায় অবস্থিত যেটা হলো, যদি হরমুজ দিয়ে যদি আপনি আসতে চান 438 কিলোমিটার আসতে হবে। আর যদি আপনি এপার থেকে আসে যান তাহলেও প্রায় অলমোস্ট 150 কিলোমিটার, 150 নটিক্যাল মাইল। তো ইরানের কাছে যে এখন ক্যাপাবিলিটি আছে, অলরেডি কিন্তু জানেন আপনি যে কুয়েতে কিন্তু মেরিন ফোর্সদেরকে যখন ওখানে নামানো হয়েছে, এরপরে কিন্তু ওই রেকনাইসেন্সের সময় কিন্তু বা রিহার্সেলের সময় কিন্তু অলরেডি কুয়েত হ্যাজ রিসিভড লটস অফ, আজকে কিন্তু মিসাইল এবং ড্রোন অ্যাটাক হয়েছে কুয়েতের উপরে। তার মানে কি, তাদের যে প্রস্তুতিটা এটা কিন্তু আনইন্টারাপ্টেড হচ্ছে না। তা ব্যাপারটা হলো কি, আপনি যখন সৈন্য মোতায়েন করবেন, তার পরের পরিস্থিতি কি হবে এটা কিন্তু আর কেউ বলতে পারে না। সুতরাং এইখানে পুরো ব্যাপারটাই হলো একটা খুবই একটা অনিশ্চিত একটা অবস্থা। এয়ারবর্ন ট্রুপস কোথায় যাবে? এয়ারবর্ন ট্রুপস যাবে ইস্পাহান। ইস্পাহান হচ্ছে কোথায়? নর্থ ইস্টে। নর্থ ইস্টের মতো এত ডিপে গিয়ে কোথা থেকে ফোর্স আপনার লিঙ্ক আপ করবে?